গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে, বলেছেন খালেদা জিয়া। 10 মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে অনিশ্চয়তার অভিযোগ তারেক রহমানের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কে সম্মেলনে প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরে ভোট চায় শুধু একটি রাজনৈতিক দল। ইশরাকের শপথ ইস্যুতে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের নির্দেশনা, শপথ না পড়ানো আদালত অবমাননার শামিল মনে করেন ইশরাক হোসেন। নির্বাচন না পিছিয়েও জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার সম্ভব, বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ। কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত চলবে 48 ঘন্টা। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, যেই গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই জনগণ বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবে, এটাই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে ওঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার 10 মাসেও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়েছে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদ জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন। তিনি দলের চেয়ে দেশের হয়ে উঠতে পেরেছিলেন। স্বাধীনতার পর খুন, গুম, হত্যা, সন্ত্রাসের কারণে দেশ পথ হারিয়েছিল। মানুষ হাতে তুলে নিয়েছিল অস্ত্র, কিন্তু শহীদ জিয়ার রাষ্ট্র পরিচালনার সময় মানুষ অস্ত্র ছেড়ে কোদাল হাতে নিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করেন বলে উল্লেখ করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার প্রধানের আকাঙ্ক্ষার চেয়ে সরকার পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ, তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি,
দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ না থাকায় তাদের দুঃখ দুর্দশা বুঝতে পারছে না বলে মন্তব্য করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সংস্কার নিয়ে কোনো দলের আপত্তি না থাকলেও এ নিয়ে অহেতুক সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবারও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শহীদ জিয়ার জীবনাদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, একটি রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাইছে। সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত নির্বাচন হবে, তবে তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই বলে জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন বাস্তবায়ন নিয়েই কাজ করছে সরকার। এছাড়া আগামী 5 বছরে 1 লাখ কর্মী জাপানে পাঠাতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেহমান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সমস্যা সম্ভাবনা নিয়ে নিক্কি ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ডক্টর ইউনূস এশিয়া সহ পুরো বিশ্বকে একসঙ্গে নিয়ে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ডক্টর ইউনূস। Some politicians say, why wait until June? Why don't you do the December? Which is very advisable. It all depends how much reform we have done. We don't want to leave the country in the old institutions remaining where it is. So we want to make sure we do that. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's what the politicians are looking for. Not all political parties, just one particular. আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সের শীর্ষক এক সেমিনারে দুটি সমঝোতা স্মারক সই হয়। We can send our young people to work here. Becomes very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how we are benefited, but it's good news. We have a port Japanese are building for us. পরে উন্নয়ন সংস্থা জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকোর সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেন। এছাড়াও জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার সহ ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে এই বিষয়টি বারবার বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপানে এসে তিনি বললেন তার রাজনীতি করার কোনো অভিলাষ নেই। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দল এবছরের ডিসেম্বরে নির্বাচন চাইছে জানিয়ে প্রফেসর ইউনুস বললেন, ডিসেম্বরে নির্বাচন হলে সব সংস্কার ঠিকমতো বাস্তবায়ন সম্ভব নয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এমন পর্যবেক্ষণ সহ এই বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নির্মাণ করবে বলেও মন্তব্য আদালতের। আদালতের রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন বহাল থাকায় তার শপথের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্টদের। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে একই বছরের 3রা মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গেল 27 মার্চ রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে ফজলে নূর তাপসকে নির্বাচিত করে দেয়া ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। 27 এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে শপথ না পড়াতে এক ব্যক্তির করা রিট গত 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার শুনানি শেষে পর্যবেক্ষণ সহ আবেদনটি নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। পর্যবেক্ষণে বলা হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে, যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। ইলেকশন কমিশন ক্যান নট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে কথা বলেন রিটকারীর আইনজীবী। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া গেজেট স্থগিত বা বাতিল না করায় সেই সিদ্ধান্ত বহাল থাকবে। এই যে গেজেটটা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করেছেন, এই জিনিসটা আপাতত দেখা যাচ্ছে এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ারটাও দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে যা নিষ্পত্তি করেছেন। ইলেকশন কমিশন তার গেজেট পরিবর্তন করার সুযোগ নেই। বিষয়টিকে ইসির জন্য এসিড টেস্ট বলেও উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আদালতের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপিল বিভাগের নির্দেশনার পরও মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে তা হবে আদালত অবমাননার শামিল। একজন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার আগামীতে 300 সংসদ সদস্যের শপথ কিভাবে পড়াবে, এমন প্রশ্ন তোলেন ইশরাক হোসেন। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা আন্দোলন। তুমুল বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনে জড়ো হন ঢাকাবাসী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আপিল বিভাগের আদেশের পর নগর ভবনে যান ইশরাক হোসেন। নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
পরে ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও মেয়রের শপথ নিয়ে টালবাহানা চলছে। আপিল বিভাগের রায় মেনে না নিলে তা আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি। তারা যদি অনতিবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। একটি সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সরকার নিজের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে অভিযোগ তুলে মেয়র পদে দ্রুত শপথের ব্যবস্থার আহ্বান জানান ইশরাক হোসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে, সেটিকে পুঁজি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব এবং আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে, যেই ভোট দানের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 14 দিন ধরে নগর ভবনের প্রত্যেকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে না, জুলাইয়ের মধ্যে জনগণের সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর রাজনৈতিক ঐক্যমত্য গড়ে না উঠলে জাতীয় সনদ তৈরি করেও কোনো লাভ হবে না বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে সুজন আয়োজিত আলোচনায় এসব কথা উঠে আসে। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার সকালে সিরডাপ মিলনায়তনে আলোচনায় জাতীয় সনদে কি থাকবে কি থাকবে না সেই বিষয়ে মতামত তুলে ধরেন নাগরিক অংশীজনরা। ওই 45 আসন 30 আসন খালি থাক, অসুবিধা কি? আমরা যাবই না। এই আত্মমর্যাদা পত্রিকা মেয়েদের মধ্যে থাকবে না কেন? খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা আসলে নাই। এটা অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই হতে হবে। মানুষ বারবার আন্দোলন করে 71-এর পরে প্রতারিত হয়েছে, 90-এ প্রতারিত হয়েছে, এই 24-এর পরে প্রতারিত হলো বলে আমলাতন্ত্র এটার দুটো গুরুতর সমস্যা। একটা হলো যে এটা কাঠামোগত বা আইনি সমস্যা, এটা ঔপনিবেশিক আইনি কাঠামোতে এটা চলে। আর আরেকটা হলো আমাদের পলিসি মেকারদের ইনএফিসিয়েন্সির সুযোগে, অদক্ষতার সুযোগে আমলাতন্ত্র এটা একটা দানবীয় রূপ ধারণ করে। জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিষ্ঠানের দলীয়করণ, এক দলীয়করণের পরিবর্তে আরেক দলীয়করণ একটা কারণে শুরু হয়েছে না, এখনো চলমান আছে, চলমান থাকবে না। এই রেজিস্ট্রেশনটাতে আমাকে এইভাবে মোকাবেলা করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাগরিকদের চুক্তি, সেটা হচ্ছে জাতীয় সনদ। সেটা যদি আমরা অর্জন করতে পারি যতটুকু সামান্য, তাতে কতটা লেখা থাকলো তার সেটা মনে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এইটা আমি বলতে পারলাম যে আপনাকে আমার সাথে নাগরিক হিসেবে আমার সাথে চুক্তি করে ক্ষমতা দিতে হবে। আমার সাথে আপনার একটা চুক্তি আছে। সংস্কার শেষে সরকার দ্রুত নির্বাচন দেবে এমন আশা ব্যক্ত করে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতায় আহ্বান জানান সুজন সম্পাদক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। রাজনৈতিক দলের করণীয় হলো তাদের দলের সংস্কার করা এবং দলের যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং একই সাথে তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, এইসব সংগঠনগুলো এবং শ্রমিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনগুলো যেন বিলুপ্ত করে। রাজনৈতিক দলগুলোতেও সংস্কারের পাশাপাশি সচল হওয়ার তাগিদ দেন তিনি। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা।
যারা সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন না পিছিয়েও জুলাই হত্যার বিচার ও সংস্কার সম্ভব। সরকারের কাছে যে গতিতে কাজ আশা করা হয়েছিল সেই গতি পাওয়া যায়নি বলেও মন্তব্য তার। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে নয়, শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের হতাহতদের পরিবারের কাছে দায়বদ্ধ বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা। জানান, দ্রুত সময়ের মধ্যে কিভাবে বিচার সম্পন্ন করা যায় তার পরিকল্পনা পেশ করা হচ্ছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই শেষ হবে না বলেও নাহিদ ইসলাম জানান। সংস্কার বিচারের বিষয়তে সরকার আরো মনোযোগ দেওয়া উচিত। শহীদ পরিবার এবং আহতদের যে জন্য যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলোতে আরো তাদের মনোযোগী হওয়া উচিত। এবং এখানে সরকারের কাজেও নানা গোষ্ঠী নানা পক্ষ আসলে বাধা তৈরি করছে। আমরা তাদের কাছেও আহ্বান জানাই যে আমরা যেই ঐক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছিল সেই ঐক্যটা ধরে রেখে সরকারকে সবাই সহযোগিতা সমালোচনা সবকিছু করেই সরকারকে যাতে আমরা কাজ করতে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় আগামী 48 ঘন্টা ঢাকাসহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের 4 নম্বর বন্দরকে, সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে দমকা হওয়ার সঙ্গে সঙ্গে ঝরছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এতে পানি জমে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। নিম্নচাপের প্রভাবে এমন বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে, বিশেষ করে আমরা যদি বলি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটাও বলেছি যে এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায়, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম এইসব অঞ্চলের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও রাজধানী ঢাকাসহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শনিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হবে। এই ধরনের বৃষ্টিপাত ঢাকায়ও আগামী 24 ঘন্টা এবং ইভেন 48 ঘন্টা পর্যন্ত ঢাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই ভারী বৃষ্টিপাতের সাথে সাথে অনেক সময় থাকে দমকা বাতাস এবং জোড়ো হওয়া, কখনো কখনো এর সাথে বজ্রপাতও থাকে। এদিকে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে রাস্তায় বের হওয়া খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে থাকে, পানি জমাট বাইধা থাকে। এগুলো যদি একটু সিটি কর্পোরেশন একটু ভালোভাবে উদ্যোগ নেয় তাহলে হয়তো আমাদের একটু ভোগান্তিটা কমে আসবে। আমার তো কষ্ট, ঠিক আছে, কোনো কিছু হরা যায় না। রিক্সার জমা আছে 400-450 টাকা, ঠিক আছে, গাড়ি না আলিয়া পারেন তো আমরা চলতে পারি না। নিম্নচাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর ও নৌবন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম। উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ রেখেছে তারা, বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এমন কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের সাথে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শান্তিরক্ষীদের যুগোপযোগী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনী প্রধান জানান, বিভিন্ন দেশের সামাজিক ও সামরিক খাতে অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। খসড়া টেলিযোগাযোগ নীতিমালা 2025 অনুযায়ী ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা ICX লাইসেন্স বাতিল হলে 300 কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। রাজধানীর রা কমপ্লেক্সে এক কর্মশালায় একথা জানান ICX খাত ব্যবসায়ীরা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB কর্মশালা শেষে ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশনের অব ICX অপারেটর্স
অব বাংলাদেশ এর কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম জানান, আইসিএক্স বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বৈষম্য ও ভারসাম্যহীনতা, মধ্যসারির দেশীয় কোম্পানির বিলুপ্তি, কর্মসংস্থান সংকট এবং সার্বিক জবাবদিহিতার অভাবে দেশে নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রম বাড়তে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক SMS আইসিএক্স এর মাধ্যমে পরিচালিত হলে বছরে 85 কোটি টাকার রাজস্ব পাবে সরকার। লাইসেন্স বাতিল হলে আইসিএক্স অপারেটরদের 25টি কোম্পানির 700 ইঞ্জিনিয়ারের চাকরির হুমকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় নীতিমালায় প্রয়োজনীয় মতামত ও সংশোধনের সুপারিশ করেন AIOB এর ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান। আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে, দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে। আমাদের বহুজাতিক কোম্পানির পরিবর্তে আমরা দেশীয় যে কোম্পানি উদ্যোক্তা যারা আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য যে ILDTS পলিসি করা হয়েছিল সেটা যেন বহাল রাখে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে, বলেছেন খালেদা জিয়া। 10 মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে অনিশ্চয়তার অভিযোগ তারেক রহমানের। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নিক্কেই সম্মেলনের প্রধান উপদেষ্টা বললেন, ডিসেম্বরে ভোট চায় শুধু একটি রাজনৈতিক দল। ইশরাকের শপথ ইস্যুতে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বিভাগের নির্দেশনা, শপথ না পড়ানো আদালত অবমাননার শামিল মনে করেন ইশরাক হোসেন। নির্বাচন না পিছিয়েও জুলাই হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার সম্ভব, বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ। কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত, চলবে 48 ঘন্টা। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।